নমস্কার, স্বাগত আপনাদেরকে আবার অঞ্জনের জগতে। আমরা আজকে আছি আবার এসকেলেটেড ওয়েলথে কল্লোল ঘোষ স্যারের সাথে। নমস্কার স্যার। নমস্কার রঞ্জন। তো আমরা আগে দেখুন একটা এপিসোড করেছিলাম না, ফিনান্সিয়াল ইনভেস্টমেন্টস এগুলোর ব্যাপারটা নিয়ে। তো আজকে আমরা আহ, একটু ডেপথে ঢুকি, কারণ আমরা অনেকেই জানি না, বুঝি না, বা আমাদের ভুল বোঝানো হয় ইনভেস্টমেন্টস এর কি কি জিনিস। তো এবার আমরা এক একটা করে টপিকে ঢুকবো, ছোট ছোট করে টপিকগুলোর উত্তর দেবেন আমাদের এখানকার ভীষণ বিশেষজ্ঞ একজন কল্লোল ঘোষ মহাশয়। আচ্ছা কল্লোল বাবু, আজকে আমি আপনাকে যে প্রশ্নটা করব সেটা ধরুন আমরা একদম প্রথম থেকে যদি গোড়া থেকে শুরু করি, মানে একটা বইয়ের প্রথম পাতার মতো যদি বলি, কর্মজীবন ধরুন শুরু করছেন, তখন তার ইনভেস্টমেন্ট প্ল্যান কিরকম কি হওয়া উচিত? অঞ্জন, যদি আমরা একটুখানি এটার ভূমিকা করতে চাই, মানুষের তৈরি পৃথিবীতে কোন জিনিসটা 5,000 বছর ধরে আছে? পিরামিড। ও হ্যাঁ 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 হ্যাঁ। এবং যে কোনো জিনিস অঞ্জন যদি আপনাকে তৈরি করতে হয়, সেটা মাটির উপর একটা পিরামিড করা অনেক সোজা হবে, বা আইসের ওপর হতে পারে, বা পাথরের ওপর হতে পারে। বালির উপর করাটা কিন্তু খুব কঠিন, তার কারণ রেগুলার স্যান্ড ডিউন চেঞ্জ হয়, আপনি জানেন। এবং বালির যদি আকৃতিটা দেখেন তাহলে দেখবেন গোল, খুব স্লিপারি, যার জন্য আপনি যতবার বালি খুঁড়বেন দেখবেন আমার বালিতে ভরে যায়। হ্যাঁ। এবার আপনার কেন মনে হয় অঞ্জন 5,000 বছর ধরে পিরামিডটা আছে এখনো এত ঝড় ঝাপটা সামনে? কারণ তার ভিতটা শক্ত ছিল। কারেক্ট, ভিতটা শক্ত ছিল। এবার আপনার ইনভেস্টমেন্ট প্ল্যানিং যদি স্ট্রং করতে হয়, তাহলে যদি আপনি পিরামিডটাকে ফলো করেন তাহলেই হবে। আমরা বলি ফিনান্সিয়াল পিরামিড। তাহলে প্রথম ধাপ যেটা, যেখানে সব থেকে বড় ভিতটা করা শক্ত করা উচিত, সেটা হচ্ছে প্রোটেকশন। প্রোটেকশন ফ্রম হেলথ হ্যাজার্ডস, প্রোটেকশন ফ্রম ক্রিটিক্যাল ইলনেসেস, প্রোটেকশন ফ্রম ইউর পার্মানেন্ট ডিসেবিলিটি, প্রোটেকশন ফ্রম ডেথ। এই প্রোটেকশনটা নিতে হবে। অ্যান্ড লস অফ জব, কি কি কারণে আমার ইনকাম অ্যাফেক্টেড হতে পারে সেটা আমার ধরে নেওয়া উচিত। স্পেশালি ধরুন আমার উপর ডিপেন্ডেন্ট যারা রয়েছে তাদের ক্ষেত্রে হতে পারে, বা অ্যাটলিস্ট কেউ যদি ডিপেন্ডেন্ট নাও থাকে অঞ্জন, আমি তো আমার উপর ডিপেন্ডেন্ট নিশ্চয়ই। এবং সেক্ষেত্রে যদি আমার কোনো ক্রিটিক্যাল ইলনেস বা লং টার্ম সিকনেস বা পার্মানেন্টলি ডিসেবলড হই, তাহলে আমার খরচা বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। এবং আমার আর একটা থ্রেট হবে লস অফ জব। হ্যাঁ। তাহলে এই জায়গাটা আগে প্রোটেক্ট করে নেওয়া উচিত। প্রোটেকশন হওয়ার পর মানুষের যেটা চিন্তা করা উচিত, সেকেন্ড ধাপ যদি পিরামিডের বলি, তাহলে রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট, যেখানে কোনো রিস্ক নেই। ধরুন পোস্ট অফিস সেভিংস, পাবলিক প্রভিডেন্ট ফান্ড, ব্যাংক ডিপোজিট, যেখানে বিটা জিরো, মানে কোনো ওঠাপড়া নেই, মার্কেট এক্সপোজার নেই, গভর্নমেন্টের যদি কোনো ল চেঞ্জ হয় সেটারও কোনো আফেক্ট করবে না ফর এ সার্টেন পিরিয়ড অফ টাইম, সে 1 বছর, 1.5 বছর, 3 বছর। তাহলে রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট হয়ে যাওয়ার পর আমার কি করা উচিত? ইনভেস্টমেন্ট উইথ লো রিস্ক। ইনভেস্টমেন্ট করবো, এখন দেখুন শব্দটা চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রিস্ক ফ্রি ছিল, এবার Low বলছি risk। এবার লো রিস্ক। হুম। লো রিস্ক গুলো কোনটা সেগুলো দেখে নিতে হবে। কিছু ইনভেস্টমেন্ট আছে, ধরুন স্টকসে হতে পারে, খুব খুব ধরুন লার্জ ক্যাপ বলার থেকে জেনারেল মানে কথা যদি আমরা বলি, খুব ভালো কোম্পানির শেয়ারস, মিউচুয়াল ফান্ড, এগুলো লো রিস্ক। এবার এই জায়গাটা যখন আমার কভার হয়ে যাচ্ছে, তখন আমার পিরামিডের ওপরটাই চলে আসছে। যত পিরামিড ওপরে যায়, আমার ট্রায়াঙ্গুলার শেপটা কর্নার হয়ে যায় এবং চওড়াটা কমে আসে। এরপরে হচ্ছে ইনভেস্টমেন্ট উইথ হাই রিস্ক। আমরা আগের এপিসোডেই বলেছি, যেরকম রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট উইথ হাই রিস্ক, সেই ধরনের ধরুন সলিটার ডায়মন্ড ইনভেস্টমেন্ট উইথ হাই রিস্ক, ইটস অ্যান ইনভেস্টমেন্ট। আর লাস্ট স্টেপ, এই ইনভেস্টমেন্ট উইথ হাই রিস্কের পর লোকের করা উচিত স্পেকুলেশনসে, যে লোক যেতে পারে। এইভাবে যদি প্রত্যেকে আমরা শুরু করি, কিন্তু শুরু করার আগে আমায় দেখে নিতে হবে যে আমার গোলস কি কি, এবং কত বছর বাদে এই গোলটা আমায় অ্যাচিভ করতে হবে। কারণ সময়ের ব্যাপার আছে তো। তো সেই সময় যদি কম সময়ের মধ্যে আমায় গোল অ্যাচিভ করতে হয়, তাহলে মার্কেট লিঙ্ক ইনস্ট্রুমেন্টে একদম না।
সেটার মানেটা কি যদি একটু বলেন? ইনভেস্টমেন্ট যেগুলো ধরুন আমরা সেভিংস কাইন্ড অফ থিং যদি যাই, ধরুন আমার আগামী 3 বছরের মধ্যে আমার ছেলে বা মেয়ের মুখে ভাত হুম, আছে, বা ধরুন আগামী 2 বছরের মধ্যে আমাকে বিয়ে করতে হবে, হুম, আমি কারোর কাছে কমিটেড। হুম, সেই ক্ষেত্রে আমি এমন কোনো তাড়াতাড়ি রিটার্ন পাওয়ার জন্য স্টক মার্কেটে আমার টাকা লাগাবো না। রিস্ক ফ্রি সেভিংসে আমায় যেতে হবে বা রিস্ক ফ্রি ইনভেস্টমেন্টে যেতে হবে। সেক্ষেত্রে 2 বছরের জন্য ফিক্সড ডিপোজিট বা বন্ড বা পোস্ট অফিস সেভিংস বা শর্ট টার্ম কোনো ডিপোজিটে যাওয়া উচিত। কখনো যতই রিটার্ন আসুক, কখনো স্টক বা এমন কোনো ইনভেস্টমেন্টে যাওয়া উচিত নয় যেখানে রিস্ক আছে। যত লং টার্ম হবে তখন আপনি রিস্কে যেতে পারেন, শর্ট টার্মে রিস্ক না। তাহলে আপনি নতুন যারা ধরুন ধরুন যারা চাকরি প্রথম জয়েন করেছেন, কর্মজীবন শুরু করছেন, তাদেরকে আপনি তাহলে কি কি সাজেস্ট করেন যে তাদের ইনভেস্টমেন্ট কি হওয়া উচিত, মানে ইনভেস্টমেন্ট প্ল্যানিংটা কিরকম ভাবে? সেটা তো বললেন, এবার কিভাবে তাদের ফান্ড অ্যালোকেশন, আপনি আগে ওই কথাটা বলেছিলেন, ফান্ড অ্যালোকেশন কি কি করবে তাদের? অ্যাসেট অ্যালোকেশন। অ্যাসেট অ্যালোকেশন, হ্যাঁ। অ্যাসেট অ্যালোকেশন অঞ্জন, প্রথম যেটা করা উচিত হুম, সেটা হচ্ছে এমার্জেন্সি ফান্ড তৈরি করা উচিত, একদম প্রথম। ঠিক আছে? কারণ আমার এক্ষুনি ক্রিটিক্যাল ইলনেস হতেও পারে, নাও হতে পারে। আমি পার্মানেন্ট ডিসেবিলিটি হতেও পারে, নাও হতে পারে। এমার্জেন্সি আসবেই। এবার এমার্জেন্সির জন্য আমি ফান্ডটা করে নিলাম। করে নেওয়ার পর আমি আমার রিস্কের জায়গাগুলো কভার করে নিলাম। সে মানে ফর এক্সাম্পল ইন্স্যুরেন্স হেলথ বলছেন? ও, ইন্স্যুরেন্স, ক্রিটিক্যাল ইলনেস ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স যদি আমার উপর ডিপেন্ডেন্ট থাকে, হুম, হুম, লাইফ ইন্স্যুরেন্স। যদি আমার উপর কেউ ডিপেন্ডেন্ট না থাকে, আমি নিজের উপর শুধু ডিপেন্ডেন্ট হই, সেখানে পার্মানেন্ট ডিসেবিলিটি কভার, অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স এইগুলো করে নেওয়া উচিত। এগুলোর তো কোনো সময় অ্যানাউন্স করে আসে না অঞ্জন, কেউ তো ফোন করে আসে না যে আজকে আমি বাড়ি ফেরার সময় আমার অ্যাক্সিডেন্ট হবে, হুম, হুম, কি হুম, আমার পার্মানেন্টলি দুটো পা অকেজো হয়ে যাবে, কি হঠাৎ করে কোনো সে কোনো একটা মেডিকেল অসুস্থতা হবে যেখানে আই মে লুজ মাই মেমরি, কোনো ব্যাকটেরিয়া বা এরকম, কারণ এখন তো এই ধরনের প্রচুর নানান প্রচুর 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 প্রচুর। অসুখ আসছে। হুম, হুম, তো সেই জায়গাটাতে এলে তো আমার ডেন্ট হয়ে যাবে, এবং হুম, আমি যে নিজের উপর নিজে ছিলাম সেইটুকুনিও থাকতে পারবো না, আমি আমার বাবা মার উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়বো, হুম, হুম, হুম। আবার ডিপেন্ডেন্সি পিরিয়ডে ফিরে যেতে পারি। সেই জন্য এই জায়গাগুলো কভার করে নেওয়া উচিত, এমার্জেন্সি ফান্ডটা দিয়ে শুরু করা উচিত। তারপরে আমার যে যে গোলগুলো আছে সেগুলো লিস্ট ডাউন করাটা খুব জরুরি, এবং তার জন্য আমি কতখানি রিস্ক নেব, কোন কোন ইনস্ট্রুমেন্টে আমার টাকা রাখতে পারি, কারেন্টলি কোন ইনস্ট্রুমেন্ট বা কোন প্রেশাস মেটালের টাকা রাখা ভালো, এটা কোনো অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে নিলে ভালো। আর কিছু অ্যাডভাইস যারা নতুন কাজ শুরু করে করছে, আর কিছু ইনভেস্টমেন্ট? দেখুন, আমরা সবাই জানি যদি অঞ্জন এরকম হতো যে আপনি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের আগে বা আপনার গ্রাজুয়েশন করার আগে 1-2 মাস আগে কোশ্চেন পেপারটা পেয়ে গেছেন, তাহলে কি করতেন অঞ্জন? খুব ভালো করে প্রশ্ন করে যাতে আরো বেশি নম্বরটা পাওয়া যায়। ঠিক, ঠিক, ঠিক। প্রিপারেশন তাহলে অত্যন্ত ভালোভাবে করতেন। হ্যাঁ, ঠিক কি না? হ্যাঁ। আচ্ছা অঞ্জন, কিছু কিছু গোল জীবনে আছে হুম, যেগুলো অলরেডি প্রেডিক্টেড মানে ইনসিডেন্টস, হুম, যেটা আমি জানি আমার জীবনে আসবেই। হুম, কোভিড আসবে কি আসবে না জানি না, হুম, কিন্তু রিটায়ারমেন্ট একটা সময় আসবে, হ্যাঁ, এবং সেই ডেটটাও আপনি জানেন কবে রিটায়ারমেন্ট আসবে। হ্যাঁ, আপনার জীবনে কোনো বিপদ এলো না, কোনো ইনসিডেন্ট হলো না, কিন্তু রিটায়ারমেন্টের ডেট তো আসবে। আসবে, হ্যাঁ, তাহলে রিটায়ারমেন্টের জন্য আপনাকে ওয়েল প্রিপেয়ার্ড, কারণ আপনার কোশ্চেন এসে গেছে আপনার কাছে। হ্যাঁ। তাহলে উত্তরটা আপনিই বললেন, খুব সুন্দরভাবে আমাদের গুছিয়ে করে নেওয়া উচিত, যতটা ভালো করে করা যায়। অ্যাটলিস্ট যে যখন নতুন চাকরিতে ঢুকছি, আমি জানি যেটা শুরু হয়েছে যেটা একদিন শেষ হবে। হুম, প্রফেশনালদের ক্ষেত্রে বা আপনাদের মতো যারা প্রফেশনে আছেন, তাদের রিটায়ারমেন্ট নাও থাকতে পারে, বা হয়তো একটা সময় আসবে 70, 75, 72 গিয়ে আমি কাজ করতে পারি না, সক্ষম নাও হতে পারি আজকের আর দিনে আমাদের তো দাঁড়িয়ে। এমনিতেই কাজেই অনিশ্চয়তা আছে। ঠিক, কাজেও অনিশ্চয়তা আছে। এবার আপনাদের মতো যাদের আছে তাদের প্ল্যানটা অন্যভাবে হবে, যারা ধরুন প্লেয়ার্স,
তারা জানেন যে আগামী 10-12 বছর খেলবেন। সে যে কোনো প্লেয়ারে ধরুন, কেউ প্রফেশনে এসছেন, সেখানে তাদের একটা লিমিটেশন আছে। সবাই অমিতাভ বচ্চন হবে না। অমিতাভ বচ্চনকে চিন্তা করে গল্প লেখা হচ্ছে, ছবি তৈরি করা হচ্ছে, কিন্তু সেটা তো সবার ক্ষেত্রে সত্যি নয়। সেটা জানে একটা লিমিটেড পিরিয়ড অফার, সেই লিমিটেড পিরিয়ডের মধ্যে আমাকে তৈরি থাকতে হবে। যারা চাকরিজীবী তারা জানেন যে আমিও তো চাকরি চেঞ্জ করতে পারি, একটার থেকে একটাতে যেতে পারি, আমার প্রফেশনাল কোয়ালিফিকেশন বাড়িয়ে উঁচুতে যেতে পারি, কিন্তু একটা সময় আমার রিটায়ারমেন্ট আসতে পারে। হয় 58 নাহলে 60। 60, যদি জানি ডিরেক্টরশিপ বা কিছু তো পেয়েছেন, সেখানে হয়তো 65, নট বিয়ন্ড দ্যাট। এক্সটেন্ডেড হলেও তাই, তাহলে তার বেশি কোয়েশ্চেন না। পেপার হাতে আছে, প্রিপারেশন শুরু করা উচিত। তাহলে আমরা রিস্ক কভার করে নিলাম নতুন শুরু করে, যাতে আমার হঠাৎ পার্মানেন্ট ডিসেবিলিটি হলে আমি আমার বাবা মার উপর ডিপেন্ডেন্ট না হয়ে পড়ি, অন্তত সেলফ ডিপেন্ডেন্ট ভাবে বাঁচতে পারি। আর কি করলাম, ইলনেসের জন্য হেলথ ইন্স্যুরেন্স করলাম, এমার্জেন্সি ফান্ড করলাম। তারপরে আমি অ্যাটলিস্ট এখন থেকেই, অনেকেই বলেন যে আমার এখন 24 বছর বয়স, আপনি আমাকে রিটায়ারমেন্টের কথা বলছেন কেন? আমার বাবার কাছে যান, বাবার সামনে 7-8 বছরের রিটায়ারমেন্ট বা 5 বছরের রিটায়ারমেন্ট, ওনার ক্ষেত্রে ব্যাপারটা সঠিক, কিন্তু সেটা অনেক দেরি হয়ে যায়। স্টার্ট আর্লি, রিচ সেফলি। ধন্যবাদ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর করে বোঝালেন। আম, তাহলে কি বোঝা গেল? প্রথমত একটা জিনিস নিশ্চয়ই বুঝলেন যে প্রত্যেকে কে কি কাজ করি তার উপরে কিন্তু নির্ধারিত হবে আমাদের ইনভেস্টমেন্ট প্যাটার্নটা কিরম হবে, তাই তো? একদম একদম একদম। তো আপনারা যারা যারা নতুন, মানে কাজ শুরু করবেন, মানে আমার যারা ইয়াং দর্শকরা আছেন, তারা মাথায় রাখবেন। আশা করি আপনাদের কিছুটা উপকার হলো, জানতে পারলেন। তো দেখুন, দেখতে থাকুন। যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করুন। আর আর কি কি টপিক নিয়ে কথা বলতে চান কল্লোলবাবুর সঙ্গে, সেটাও বলুন, আপনারা সাজেস্ট করুন। কোনো প্রশ্ন থাকলে করবেন। আগের এপিসোড, এই এপিসোড আর আরেকটা এপিসোড, এই 3টে এপিসোডের প্রত্যেকটা থেকে একটা করে প্রশ্ন তুলে নিয়ে কল্লোলবাবু উত্তর দেবেন। আর তারপরের থেকে আমরা আবার বলে দেবো কিরম কিরম, কিন্তু উত্তর একটা করে পাবেন, একটা করে প্রশ্ন প্রত্যেকটা এপিসোডে তুলে ধরে উনি উত্তর দেবেন। তো ততদিন ভালো থাকুন, ভালো রাখুন, সুস্থ থাকুন, সুস্থ রাখুন। দেখা হবে সামনের এপিসোডে আপনাদের সবার সাথে। ধন্যবাদ কল্লোল বাবু, থ্যাংক ইউ সো মাচ। নমস্কার।